আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি ফারহানা আক্তার স্নিগ্ধা। এখন আমরা আলোচনা করব কৃষি শিক্ষা বিষয়ের অধ্যায় 7 এর এমসিকিউ নিয়ে। অধ্যায় 7 এর টাইপ 1 এর এমসিকিউ নিয়ে। টাইপ 1 এর আলোচ্য বিষয় হচ্ছে পারিবারিক কৃষি খামারের ধারণা ও গুরুত্ব। আচ্ছা, আমরা একটু দেখব পারিবারিক কৃষি খামারের রিলেটেড যে গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে। এই অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ, সিকিউর জন্য যেমন গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর ক্ষেত্রে তত বেশি গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে মিনিমাম 3 থেকে আমি বলবো যে 4টা বা 5টাও যদি কোশ্চেনটা তার এই চ্যাপ্টার পছন্দ হয় তাহলে এই চ্যাপ্টার থেকে সে কিন্তু প্রশ্ন করবে। ওকে, তাহলে আমরা এখন চলে যাই এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন 1 থেকে 51। এই টপিক রিলেটেড কিন্তু 51টা প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা 1 নাম্বার থেকে শুরু করব। 1 নাম্বারের প্রশ্ন দেখো কি বলেছে। 1 নাম্বার প্রশ্নে বলেছে যে এই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কোনটি? এই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কিসে বলা হয়? কলকারখানা। আমরা কৃষিকে বলা হয়। এর পরবর্তীতে যেটা আসবে সেটা হবে কি? পোশাককে বলা হবে। ওকে, তারপর বলবো আকার। আকার অনুযায়ী কৃষি খামার কত প্রকারের হয়ে থাকে? আকার অনুযায়ী কৃষি খামার 2 প্রকারের হয়ে থাকে। একটা পারিবারিক খামার, একটা বাণিজ্যিক খামার। কয় প্রকার? 2 প্রকার। ওকে, তারপর আমরা চলে যাব বাণিজ্যিক খামার। বাণিজ্যিক খামার রিলেটেড আমাদের বইতে এটা নিয়ে একটু কোশ্চেনটা নেই, তবুও আমি এটা দিয়েছি তোমাদেরকে অ্যাড করে, যদি সামহাও এই কোশ্চেনটা চলে আসে যে বাণিজ্যিক খামার কত প্রকার। বাণিজ্যিক খামার কয় প্রকার? 3 প্রকার। এরপর আমরা চলে যাব 4 নাম্বার প্রশ্নে, যে গৃহপালিত পাখি কাকে বলে? গৃহপালিত পাখি যেটাকে বলা হয়, একটা হচ্ছে লেয়ার, পোলট্রি, তারপর হচ্ছে ব্রয়লার। চিক তো হবে না। আচ্ছা, লেয়ারও হবে না, কারণ লেয়ার হচ্ছে মূলত ডিমের চাহিদা মেটানোর জন্য এই ডিমটা পালন করা হয়। তাহলে এটা কি বলবো আমরা? পোলট্রি। পোলট্রিকে আমরা বলবো গৃহপালিত পাখি। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে যাব 6 নাম্বার। সফলভাবে পারিবারিক পোলট্রি খামার পরিচালনার জন্য কোনটি প্রয়োজন? একটা পোলট্রি খামার, এটাকে যদি পরিচালনা করতে হয় পর্যাপ্ত পরিমাণ তোমার একটা প্রশিক্ষণ দরকার। ঠিক আছে, তোমার কিছুদিন প্রশিক্ষণ দরকার, বা যাদের অভিজ্ঞতা আছে তাদের শরণাপন্ন হয়ে তাদের সামনে থেকে দেখা, যে তাদের ওইখান থেকে কিন্তু কাজ করা। আমার এমন পরিচিত আছে যে তার এরকম খামার আছে, সে কি করেছে, তার পাশের বাড়ি এরকম আরো যাদের খামার আছে তাদের খামারে গিয়ে কিছুদিন কাজ করেছে, তারপর সে প্রশিক্ষণ অর্জন করে তারপর নিজে খামার দিয়েছে। এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। তার কি দরকার? তার প্রশিক্ষণ নিতে হবে, তারপর মূলধন, তারপর স্বচ্ছতা, বাকি যা আছে। এরপর আমরা চলে আসব 6 নাম্বার। 6 নাম্বারে বলেছে, 6 নাম্বার আমরা একটু দেখব কি বলেছে। 6 নাম্বারে বলেছে যে বাংলাদেশের পারিবারিকভাবে কোনটি পালন করা খুবই লাভজনক। আচ্ছা, পারিবারিক ক্ষেত্রে যদি এটা বাণিজ্যিক না হয়ে থাকে, পারিবারিক পরিবারের চাহিদা মেটানোর জন্য, এটা ছাগল। হ্যাঁ, ছোট্ট একটা ছাগল, এটা তোমার পারিবারিকভাবে একটা হচ্ছে যে খুবই এটা লাভজনক, যেটা সত্যি কথা জায়গা কম লাগে, এটা পারিবারিকভাবে তোমাকে খুব হেল্প করবে। ওকে, তারপর দেখো 7 নাম্বার। 7 নাম্বার বলেছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের একটা জাত ব্ল্যাক বেঙ্গল। এই ব্ল্যাক বেঙ্গল কোশ্চেনটা অনেক আসে, প্রচুর আসে, এটা কি বোর্ডে আসে। ব্ল্যাক বেঙ্গল ছাগল একসাথে কয়টি বাচ্চা দেয়? একসাথে এটা 2 থেকে 3টি বাচ্চা দিয়ে থাকে। ব্ল্যাক বেঙ্গলের জাতটা, এটাকে আবার রয়্যাল বেঙ্গল টাইগার মনে করো না, ব্ল্যাক বেঙ্গল, এটা খুবই পরিপুষ্ট এবং কি যার কারণে নাম তার সাথে মিলিয়ে রেখেছে এই জাতটা। ঠিক আছে, এরপর আমরা দেখব 8 নাম্বার। 8 নাম্বার বলেছে, 8 নাম্বার বলেছে পুরুষ ছাগল কত মাস বয়সে বাজারজাত করা যায়? এইটা হচ্ছে মূলত পুরুষ ছাগলের কথা বলেছে। পুরুষ ছাগল এটা হচ্ছে 8 মাস বয়সে তুমি কি করতে পারবে? বাজারজাত করতে পারবে। 9 নাম্বার প্রশ্নে আমরা একটু দেখব দেশি গাভী। আচ্ছা, দেশি গাভী দৈনিক কত লিটার দুধ দেয়? দেশি গাভী 1 থেকে 1.5 লিটার দুধ দিয়ে থাকে। এটাকে একদম বইয়ের লাইনগুলো, এগুলো আসলে বোঝার কিছু নেই, বইয়ের লাইনগুলো যারা ভালো করে পড়বে তারা কিন্তু খুব ভালো করে পারবে এই প্রশ্নগুলা। যে তুমি রেড মার্ক করে দিয়েছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো সেকেন্ড 2 স্টার দেওয়া সেগুলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো, জার্সি জাতের শঙ্কর গাভী দৈনিক কত লিটার দুধ দেয়? জার্সি জাতের শঙ্কর গাভী 15 থেকে 20 লিটার। জার্সি জাত কেন, তোমার ফ্রিজিয়ান জাত বলো বা শঙ্কর গাভী মানেই হচ্ছে তোমার 15 থেকে 20 লিটার দুধ দিবে। 15 থেকে 20 লিটার, সেটা শঙ্করের যে জাতি হোক না কেন। ওকে, এখন দেখো জার্সি জাতের যদি 15 থেকে 20 লিটার, পরবর্তী কোশ্চেন আমি দিয়েছি ফ্রিজিয়ান জাতের শঙ্কর গাভী দৈনিক কত লিটার দুধ দেয়? সেম অ্যাজ এটা কত হবে? 15 থেকে 20 লিটার দুধ দেয়। শঙ্কর গাভী মানে 15 থেকে, সেটা যে জাতেরই হোক না কেন, ম্যাক্সিমাম গুলাই জার্সি, তারপর ফ্রিজিয়ান বা নর্মাল এনাদার যে শঙ্কর গাভীগুলো আছে সেগুলো সবগুলোই 15 থেকে 20 লিটার দুধ দেয় দৈনিক। তার মানে এগুলো পালন করা আসলে মানে খুবই লাভজনক, বুঝতেই পারছো, যদি কেউ বাণিজ্যিক ক্ষেত্রে চায়।
আচ্ছা, কোনটি দেশি কার্প মাছ? আচ্ছা, কোনটি দেশি কার্প মাছ? এটা হচ্ছে কি দেশি। দেশি মাছের মধ্যে এখানে আমরা যদি বলি মৃগেল। এখন তোমরা বলতে পারো ম্যাম আমি এই যে দেশি আর বিদেশিগুলো মনে রাখবো কি করে, কিছু বলে দেন। তাহলে আমি সেটার জন্য বলে দিচ্ছি যে দেখো, রুই, কাতলা, মৃগেল, কালবাউস, এই চারটা বাদ দিয়ে বাকি সবই বিদেশি। এই চারটা কি বলতো? দেশি মাছ। এই চারটা দেশি মাছ। আর এটা হচ্ছে দেশি মাছ কিন্তু বিদেশি প্রজাতি। মৃগেলটা কি বলতো? দেশি মাছ, বাট এটার প্রজাতিটা কি? বিদেশি। বাদ বাকি এই চারটাই হচ্ছে, এই চারটা বাদে যত মাছ থাকবে সব কি আমরা ধরবো? বিদেশি। সিলভার ক্রাব থাকে, আরো সরপুঁটি মাছ আছে আমাদের অপশনে, কিন্তু আমরা এই ধরনের দেখবো, যেখানে রুই, কাতলা, মৃগেল, কালবাউস, এই চারটা বাদে সবই কি বলবো আমরা? বিদেশি। আর এই মৃগেলটা কি? বিদেশি প্রজাতি। দেশি মাছের বিদেশি প্রজাতি। ওকে, বুঝতে পেরেছো? এটাই। আমরা তাহলে চলে যাব পরবর্তীতে। তাহলে আমরা এখানে দেশি মাছ যেটা বলা হয়েছে, কার্পিও দিছে, তেলাপিয়া, সরপুঁটি, এগুলো সব আমরা কি বলবো? বিদেশি। অনলি মাত্র মৃগেল যেটা, সেটাইকে আমরা কি বলবো? দেশি মাছ। ওকে, তারপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। আমরা 13 নম্বর থেকে শুরু করব। আচ্ছা, 13 নম্বরে কি বলেছে দেখো। 13 নম্বরে বলেছে পর্যাপ্ত খাবার পেলে একটা কাতলা মাছ বছরে কয় কেজি পর্যন্ত হতে পারে। এটা কাতলা মাছের ক্ষেত্রে। কাতলা মাছ বছরে যদি খাবার পায় নিয়মিত, তাহলে 2 থেকে 3 কেজি পর্যন্ত সে কি হতে পারবে? 2 থেকে 3 কেজি। এই প্রশ্নটা বারবার রিপিট হয়। পর্যাপ্ত খাবার পেলে, অথবা কোশ্চেনটাকে আবার ঘুরিয়ে দিতে পারে, নিয়মিত খাদ্য দিলে কাতলা মাছ বছরে কয় কেজি হতে পারে। কোশ্চেনটা এইভাবেও দিতে পারে। ওকে, তাহলে আমরা একটু দেখি পরবর্তী প্রশ্নগুলো। আচ্ছা, তারপরের প্রশ্নগুলো আমরা যদি যাই, তাহলে এখানে দেখো যে 14 নম্বর প্রশ্নে কি বলেছে। 14 নম্বর প্রশ্নে বলেছে নিচের কোনটি দেশি মাছ? আমি বলেছিলাম চারটা, রুই, কাতলা, মৃগেল, কালবাউস। রুই, কাতলা, মৃগেল। এখানে রুই নাই, কাতলা নাই, মৃগেল, কালিবাউস আছে, তার মানে এটা কি আমার দেশি মাছ। এটা কি আমার দেশি মাছ। ওকে, 15 নম্বর আমরা প্রশ্নে চলে যাব। কোনটি বদ্ধ পানিতে ডিম পাড়তে পারে না? বদ্ধ পানিতে ডিম পাড়তে পারে না, সেটা কি? কালবাউস। দেশি মাছগুলা খাল, বিল, হ্যাঁ, এগুলোতে তারা হচ্ছে যে ডিম পাড়তে পারে। মানে হচ্ছে যে ছোট্ট যদি জলাশয় দেওয়া হয় তাদের, সেই ক্ষেত্রে ওরা ডিম পাড়তে পারে না। বাট কৃত্রিম হ্যাচারিতে তুমি কৃত্রিমভাবে কিন্তু পোনা মজুত করে তুমি সেটা উৎপাদন করতে পারো। ওকে, তারপরে আমরা চলে যাব দেশি মাছগুলোর ক্ষেত্রে এটা এমন হয়। এখানে কালবাউস ছাড়া যদি মৃগেল থাকতো আমরা সেম দাগাতাম। ওকে, রুই ও মৃগেল কত বছর বয়সে ডিম পাড়ার উপযুক্ত হয়? রুই ও মৃগেল এটা কিন্তু 2 বছর, অর্থাৎ কত বছর বয়সে? এটা 2 বছর বয়সে ওরা ডিম পাড়ার উপযুক্ত হয়। এরপর আমরা রুই, কাতলা, মৃগেল, এখানে যদি কালবাউস থাকতো একই হতো। কোন মাসে ডিম পাড়ে? এরা মে ও জুলাই মাসে কি করে? ডিম পেড়ে থাকে। ডিম পাড়ে জুলাই মাস। ওকে, এই চারটার কথা। দেশি মাছের ক্ষেত্রে মানে জিনিসগুলো, ইনফরমেশনগুলো একটু মনে রাখবা। দেশি মাছগুলো একটু পরীক্ষার জন্য বেশি আসে বিদেশিগুলোর থেকেও, কারণ এই মাছগুলো একটু বেশি জনপ্রিয়। আচ্ছা দেখো, রুই বেশি জনপ্রিয় যার কারণে। পুকুরের পানিতে কিসের অভাবে মাছ খাবি খায়? মাছ খাবি খাওয়া মানে হচ্ছে অক্সিজেনের অভাব। অক্সিজেনের অভাবে যখন তারা নিঃশ্বাস নিতে পারে না, পানিতে পর্যাপ্ত, পুকুরে পানিতে পর্যাপ্ত অক্সিজেন থাকে না, তখন তারা কি করে? পুকুরে মানে উপরের থেকে তারা হচ্ছে যে অক্সিজেন নেওয়ার চেষ্টা করে, অর্থাৎ মাছগুলো হাঁ করে থাকে। ঠিক আছে, পুকুরের দিকে, উপরের দিকে ওরা মাছগুলো তাকে হাঁ করে থাকে। তখন যদি দেখো মাছগুলো হাঁ করে থাকছে, তখন বুঝতে হবে মাছগুলো খাবি খাচ্ছে। এই খাবি খাওয়াটাকে বলা, হাঁ করে থাকাটাকে বলা হয় খাবি খাওয়া। এটা মূলত হয় অক্সিজেনের অভাব। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখব 19 নাম্বার, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুকুরের লাল শ্যাওলার স্তর প্রতিকারে প্রতি শতাংশে কত গ্রাম কপার সালফেটের পোটলা বাঁধতে হবে? কত গ্রাম প্রতি শতাংশে? এটা কিন্তু একটা সূত্র। হ্যাঁ, এটা হচ্ছে 12 থেকে 15 গ্রাম তোমার প্রতি শতকে। প্রতি শতকে। এখন দেখো এটা কেন করতে হবে? লাল স্তর পড়া মানেই কি? আয়রন। এই আয়রনটা যদি বেশি হয়ে যায় তখন তো পুকুরে সূর্যের আলো পৌঁছাবে না, তখন তো পুকুরের মাছের ক্ষতি হবে। ঠিক আছে, ওকে, তার মানে এটা কি করতে হবে? কপার সালফেট দিতে হবে। কপার সালফেট, অথবা যেটাকে আমরা বলি, কোশ্চেনটা ঘুরে দিতে পারে তুতে, তাহলে 12 থেকে 15 গ্রাম দিতে হবে প্রতি শতক। ওকে, আমরা এটা মনে রাখবো। পরবর্তীতে এই রিলেটেড কিছু ম্যাথ আছে, আমরা সেগুলো সলভ করব। ওকে, আমরা চলে যাব 20 নাম্বার। 20 নাম্বার প্রশ্নে বলেছে অতিরিক্ত সবুজ শ্যাওলা
উৎপাদন জৈবিকভাবে নিয়ন্ত্রণ করার উপায় কোনটি? আচ্ছা দেখো, সবুজ শ্যাওলা উৎপাদন। সবুজ শ্যাওলা উৎপাদনের ক্ষেত্রে নিয়ন্ত্রণ। আচ্ছা সবুজ শ্যাওলাটা একটু বুঝি। এইটা বেশি উৎপাদন হলে কি সমস্যা এখন তোমরা বলতে পারো? বেশি হয়ে গেলে কি হবে জানো? সবুজ হয়ে যাবে। পুকুর যখন বেশি সবুজ দেখায়, দেখো না কিছু পানি সবুজ হয়ে গেছে, এটা মানে হচ্ছে পুকুরের সবুজ শ্যাওলা অতিরিক্ত উৎপাদন হচ্ছে। এটা বেশি হলে কি হবে? মাছের সমস্যা হবে। মাছ কি করবে? ঠিকভাবে চলাফেরা করতে পারবে না। উপর থেকে যে সালেক সংশ্লেষণ, সূর্যের আলো পৌঁছাবে না। মূল কথা হচ্ছে সূর্যের আলো পৌঁছাবে না, মাছের যে খাদ্যগুলো সেগুলো উৎপাদন হবে না, সেখানে বাধাগ্রস্ত হবে, মাছের সমস্যা হবে, মূলত এই কারণে। এখন নিচের এই যে সবুজ শ্যাওলাগুলো গ্রহণ করে কে? সিলভার কার্প মাছগুলো। বড় কিছু সিলভার কার্প মাছ আছে, ওরা একটু নিচে থাকে, একটু পুকুরের নিচের স্তরে থাকে, তারা এগুলো গ্রহণ করে থাকে। আমরা চলে যাব খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করব। হ্যাঁ, এটা বোর্ড বলতে অনেক জায়গায় এটা তোমরাও এই ম্যাথটা সলভ, এটা পরীক্ষায় আসে। এটা পরীক্ষায় এমসিকিউ যদি না আসে, এটা আমি বলে রাখবো, এটা সিকিউ তো তোমার চলে আসবে। ওকে, সিকিউ তো চলে আসে, এটা গুরুত্বপূর্ণ। 10 শতকের একটি পুকুরে পানির উপরে লাল স্তর দূর করতে, যেহেতু আয়রন প্রবলেম, লাল স্তর দূর করতে কত গ্রাম তুতে প্রয়োজন? দেখছো, আমরা আগের কোশ্চেনে কপার সালফেট পড়ছি, এখন সেই ম্যাথ দিয়েছে কি? তুতে। তাহলে আমরা চলো ম্যাথটা সলভ করি। আচ্ছা, আমরা ম্যাথটা একটু দেখি। আমরা জানি এক শতক পুকুরে লাল স্তর দূর করতে তুতে প্রয়োজন। আমি তুতে দিলাম শর্টকাট। ওকে, তুতে প্রয়োজন কত বলতো? 12 থেকে 15 গ্রাম। ওকে, তাহলে আমাদের কোশ্চেনে কি বলছে? মান দিয়েছে এখানে 10 শতক। ঠিক আছে, 10 শতকে কত প্রয়োজন হবে? আমি 10 শতকটা কি করবো? আমি এটা বুঝার সাথে এভাবে দিয়ে দিচ্ছি শর্টকাট, যেহেতু আমাদের এমসিকিউ এর জন্য। তাহলে আমরা কি করব? 12 থেকে 15, এটা কিন্তু মাইনাস না, এটা হাইপেন চিহ্ন, তুমি চাইলে থেকে দিতে পারো। এখানে 10 দিয়ে দিব। 10 গুণ করলে 120 থেকে 150 গ্রাম হবে। ওকে, আমাদের এটা হচ্ছে অ্যান্সার। তুমি এই জিনিসটাকে আরো যখন সিকিউতে আসবে তখন সুন্দর করে তখন তুমি এটা সাজাতে পারবে। ওকে, তাহলে 1 শতকে পুকুরে লাল স্তর দূর করতে তুতে প্রয়োজন এত, আমরা 10 শতকে এত, 120 থেকে 50। আমরা 120 থেকে 50 আমরা একটু দেখি, অলরেডি উত্তর একে আমরা পেয়ে গেছি 120 থেকে 50 গ্রাম। এখন আমরা দেখব পুকুরে ঘোলা পানি সমস্যা দূর করতে প্রতিকারে প্রতি শতকে কত কেজি চুন? আমাদের এখানে একটু ভুল আছে, টাইপ মিস্টেক। ওকে, চুন। ওকে, চুন প্রয়োগ করতে হয় কত কেজি? এটা করতে হয় 1 থেকে 2 কেজি। যেহেতু কোনো পিএইচ মান এখানে দেওয়া নেই, যদি পিএইচ মান 3 থাকতো তাহলে কিন্তু একটা মান থাকতো, পিএইচ মান 5 থাকলে, 6 থাকলে তোমার হচ্ছে কি শতকে চেঞ্জ হয়ে যেত। এখানে কত শতকে দেওয়া থাকতো সেটা, যেহেতু পিএইচ মান দেওয়া নেই, নর্মালি তোমার কি হয়েছে, তখন তোমার দিতে হবে 1 থেকে 2 কেজি চুন প্রয়োগ করতে হবে। ওকে, এরপর আমরা পড়বো 23 নম্বর প্রশ্নে বলেছে যে পারিবারিক কৃষি খামারে করা যায় কি? করা যায় মৎস্য খামার করতে পারি। হ্যাঁ, পারিবারিকভাবে তুমি মৎস্য চাষ করতে পারো, পোলট্রি খামার করতে পারি, ওকে, গবাদি পশু করতে পারি। তাহলে উত্তর হবে 1, 2 ও 3। ওকে, আমরা একটু 24 নম্বর, এগুলো কিন্তু একটু বেশি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে বিশেষ করে এগুলো এই বহুপদী নির্বাচনী টাইপ যে প্রশ্নগুলো, এগুলো একটু কনফিউজড হয়, এগুলো আমরা সবসময় ম্যাক্সিমাম টাইম ভুল করি, এগুলো প্র্যাকটিস করব। উন্নত জাতের হাঁস মুরগি পালনের উদ্দেশ্য হলো অধিক মুনাফা অর্জন, ওকে, ডিম উৎপাদন, মাংস উৎপাদন। এটাও কিন্তু সঠিক, অর্থাৎ আমার 3টে উত্তর হবে। অবশ্যই 4 নাম্বার অপশন আছে, সেটাতে হবে। তাহলে এটা কত হবে? 4। চাষযোগ্য দেশি জাতের উপযোগী মাছ, আমি দেশি জাতের উপযোগী 4টা বলছি না? রুই, কাতলা, মৃগেল, কালবাউস। এই 4টা বাদে রুই আছে, কাতলা আছে, ওকে, সরপুঁটি, বোয়াল, এটা না, বিদেশি, মৃগেল, কালবাউস। তাহলে 1 আর 3। ওকে, দেখছো খুব সহজে, কিন্তু এগুলো তোমাদের কাছে একটু কঠিন মনে হয়, আসলে আমরা প্র্যাকটিস করতে হবে, জানতে হবে। এই 4টা বাদে সব এই প্রশ্নটা, এই যে দেশি মাছ বিদেশি মাছ, এগুলো আমাদের পরীক্ষায় কিন্তু চলে আসে, এই জন্য আমি এগুলো এমসিকিউতে রেখেছি। আমি দেখলাম যে কিছু কিছু স্কুলে, হ্যাঁ, একটা প্রশ্নের মধ্যেই দেখলাম যে 2-3টা করে দিয়ে দিল কোনটি বিদেশি কোনটা দেশি মাছ, তখন খুবই সবাই একটু কনফিউজড। খামারে পোনা মজুতকালীন ব্যবস্থাপনা হলো
পোনার প্রজাতি নির্বাচন, সার ও চুন প্রয়োগ, পোনা পরিবহন। আমরা একটু দেখবো যে কি বলছে, পোনা মজুতকালীন ব্যবস্থাপনা। পোনা খামারের ক্ষেত্রে যখন আমি পোনা দিব, মজুত করব, হ্যাঁ, প্রথম হচ্ছে পোনাটা আমরা কি করব, খামারে হ্যাচারিতে পোনাটা যখন দিব তখন তোমাকে অবশ্যই পোনা প্রজাতিটা নির্ধারণ করতে হবে, সিলেক্ট করতে হবে। তারপর তুমি কি করবা, সার ও চুন তখন দিবা যখন পুকুরের পানি গলা হয়ে যাবে, বা এটা খামার যেহেতু তার হ্যাচারিতে যখন তার এটার প্রয়োজন হবে না, সারের প্রয়োজন, তবে পোনা পরিবহনের একটা ব্যাপার আছে, পোনা পরিবহন করে আনার যে ব্যাপারটা সেটার কথা কিন্তু ওখানে আছে, এটা দরকার 1 ও 3 নাম্বার। এরপর আমরা চলে যাব অনুচ্ছেদটি পড়ো, 27 ও 28 নং প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, রমজান আলী 2টি চাষের পুকুরের মাছ ভেসে উঠেছে, কিছু মৃত মাছের মুখ হাঁ করে। আমি আগেই বলেছি একটা প্রশ্নে মাছ যখন হাঁ করে থাকে, খাবি খাচ্ছে, এটাকে বলবো কি, খাবি খাওয়া, সরি। মাছের মুখ যখন হাঁ থাকে, হাঁ করে থাকে, ভেসে থাকে, ওই মাছগুলো কিন্তু মারা যায়। অ্যাকুরিয়ামে, আমার বাসার অ্যাকুরিয়ামে কিন্তু এই প্রবলেমটা হয়েছিল, বড় মাছগুলো অক্সিজেন পাচ্ছিল না, ওদেরকে আলাদা করে দিতে হয়। যখন অক্সিজেনের শর্ট থাকে তখন এরকম হাঁ করে প্রথমে উপরের দিকে থাকে, দেন হচ্ছে ওরা মারা যাওয়ার সময় একদম উপরে ভেসে থাকে হাঁ করে, তো এটাকে হচ্ছে খাবি খাওয়া বলে। 27 নাম্বার, মাছের এইরূপ অবস্থার কারণ কোনটি? পানিতে নাইট্রোজেন গ্যাসের আধিক্য, না। পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া। অক্সিজেনের পরিমাণ কমে যাওয়াকে আমরা বলবো কি, খাবি খাওয়া বা মাছ হাঁ করে থাকা। আমরা পেয়ে গেছি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, তাপমাত্রা কমে যাওয়া, এগুলো না। ওকে, 28 নাম্বার, এখন এটা তো পুকুরে না, আমার তো অ্যাকুরিয়াম ছিল, তো এই ক্ষেত্রে রমজান আলীর করণীয়টা কি? পুকুরের পানির ওপর কি করবে? বাঁশ পিটাবে। হ্যাঁ, বাঁশ পিটিয়ে পানিগুলো ওলট পালট করবে। এটাতে তার কি হবে, অক্সিজেনগুলো যে একটু বাধাগ্রস্ত ছিল, যেগুলো অক্সিজেন ছিল না, সেগুলো কি অক্সিজেন চলাচল আবার শুরু হবে, ঠিক আছে, বাতাসে। এরপর পুকুরে হররা টান। আমরা কি জানি হররা মানে হচ্ছে, আমি একটু চলে যাই চিত্রে, একটা দেখাবো, এটা বইতে খুব সুন্দর একটা চিত্র আছে। ওকে, আমাদের হররা হচ্ছে লাইক এমন, হ্যাঁ, এটাতে তোমার কি থাকবে, এটাতে হচ্ছে যে তোমার ইট দিয়ে দিবে, এরকম দড়িতে তোমাকে ইট বেঁধে দিবে। এটা দেখলে বিজ্ঞানের কোনো চিত্র মনে হবে যে কোষ আঁকতেছি, বাট জিনিসটা আরো ঘন ঘন থাকবে, ইটগুলা দিয়ে দুই পাশে মানুষ থাকবে, এই যে এরকম। আমি বোঝানোর সাথে, আমি চিত্র খুব ভালো একটা আঁকতে পারি না, বাট বোঝানোর স্বার্থে আঁকতেছে। এটা দড়ি, আর এগুলো হচ্ছে কি, এই যে বক্স গুলো, এগুলো হচ্ছে ইট। তো তোমার এখানে কি করা থাকবে, এইখানে পয়েন্টটাতে একজন মানুষ থাকবে, এখানে আরেকজন মানুষ থাকবে, ঠিক আছে। আমি হাত দিলাম কিউট করে, যেহেতু আমি মেয়ে মানুষ আমি একটু পিঙ্ক কালার দিলাম, রাগ করো না। হ্যাঁ, তো এই যে পিঙ্ক কালার দুইটা মানুষ, এমনি মানুষ থাকবে, আমি দিলাম আর কি সৌন্দর্য। তো এই যে পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কি করবে, দড়ি বেঁধে দিবে, এবং কি এটার মধ্যে ইট দিবে, এবং কি এভাবে করে কি করবে, এক হাত দিয়ে করবে, যেহেতু তার মানে দুই হাতে দুইটা নেওয়ার দরকার নেই, এক হাতেই নিবে, নিয়ে তারা এরকম করবে। পুকুরে অনেকক্ষণ করলে অক্সিজেন যেগুলো আটকে থাকবে বা অক্সিজেনের চলাচলগুলো কি হয়ে যাবে, তখন ঠিকঠাক হয়ে যাবে। এটা তখনই যখন মাছ খাবি খাওয়া শুরু করবে তখন এটা করে, ঠিক আছে। এটা হচ্ছে বাঁশ দিয়ে করবে, বাঁশ দিয়ে। আদারওয়াইজ যদি পুকুরে বেশি মাছ থাকে, তখন চাষের পুকুরগুলোতে সমস্যা হয়, তখন এটা করলে বেশি উপকার হয়। এটাকে বলা হয় হররা টানা। ওকে, আমরা একটু চলে যাব, এবার আসি। আচ্ছা, এটাকে পানির উপরে বাঁশ পিটানো এবং কি হররা টানা। পুকুরে পানিতে রোটেনন, আমরা জানি রোটেনন আর মহুয়ার খোল, এই দুটো তখনই ইউজ করা হয় যখন পুকুরে চাষে রাক্ষসী মাছের পরিমাণ বৃদ্ধি পায়, রাক্ষসী মাছগুলোকে ধ্বংস করার জন্য তখন হচ্ছে রোটেনন প্রয়োগ করতে হয়। তার মানে এটা হবে না, তার মানে উত্তর হবে 1 ও 2। এরপরে আমরা দেখব 29 নাম্বার। 29 নাম্বার বলেছে, মৎস্য খামারে পুকুরের পোনা মজুতকালীন সময়, অর্থাৎ পুকুরে যখন তুমি পোনা দিবা, কোন উপকরণটি প্রয়োজন? একটু বলে রাখি, পোনা যখন তুমি ছাড়বা তোমাকে অবশ্যই তাপমাত্রা কি সেটা কিন্তু আগে দিতে হবে। পুকুরের তাপমাত্রা তোমাকে জানতে হবে, ঠিক আছে। থার্মোমিটার তোমাকে রাখতে হবে। আমরা দেখবো থার্মোমিটার কোথায় আছে, থার্মোমিটার কিন্তু এখানে আছে। তোমার পুকুরে থার্মোমিটার আগে ইউজ করতে হবে। ওকে, তারপরে আমরা কিন্তু খাবার পরীক্ষা করব, এগুলো করব। কোনটি ব্যবহারে শাকসবজি নিরাপদ ও সুস্বাদু হয়? কোনটি নিরাপদ থাকে আর সুস্বাদু হয়? এটা হচ্ছে জৈব সার। রাসায়নিক সারগুলো কৃত্রিম, আমরা চেষ্টা করব প্রাকৃতিকভাবে জৈব সার দেওয়া। বিষ প্রয়োগ করলে তো ক্ষতি হবে, বালাইনাশক এগুলো ইউজ করলে আসলে এটা নিরাপদ হবে না। সুস্বাদু হলেও হতে পারে, বাট নিরাপদ কিন্তু গ্যারান্টি নেই, একমাত্র জৈব সারে আছে। আচ্ছা, এরপরে আমরা দেখব যে কি বলেছে,
সফলভাবে 31 নাম্বার, সফলভাবে পারিবারিক পোল্ট্রি খামার পরিচালনার জন্য কোনটি প্রয়োজন? সফলভাবে একটু আগে পড়েছি, একটা পোল্ট্রি খামার ইউজ করতে হলে এটা কি রাখবে, একটা পোল্ট্রি খামার দিতে হলে প্রশিক্ষণ দেওয়া লাগবে। ওকে, এরপর আমরা 32, কোন মুরগি ডিমের চাহিদা মেটাতে পালন করা হয়? ডিমের প্রয়োজন, এই ডিমের চাহিদা মেটার জন্য লেয়ার মুরগি সব থেকে বেশি কি উপযোগী। হ্যাঁ, কারণ এরা একটু ভালো ডিম দিতে পারে, সময় মতো ডিম দেয়। তারপরে দেখো কি বলছে, শঙ্কর জাতের। আমি বলছি দুনিয়ার যত শঙ্কর জাতের গাভী আছে ম্যাক্সিমাম এরা কত দিবে? 15 থেকে 20 লিটার দুধ দিবে। কত? 15 থেকে 20 লিটার দৈনিক দুধ দিবে। তার মানে বুঝো এই দুধ পালন করা, মানে গরু এই গাভী রাখাটা কতটা যে লাভজনক। ওকে, এরপরে আমরা দেখব 34 নাম্বার। 34 নাম্বার প্রশ্নটা একটু পড়বো। 34, চাষযোগ্য দেশি মাছের বিদেশি প্রজাতি। আচ্ছা, আমি কিন্তু একটা কথা বলছিলাম যে রুই, কাতলা, মৃগেল, কালবাউস, এর মধ্যে দেশি মাছের মধ্যে মৃগেল, এই মৃগেলটা কি দেশি মাছের বিদেশি প্রজাতি। শুধুমাত্র মৃগেল সবগুলা কিন্তু বিদেশি, দেখছো? আর মৃগেল হচ্ছে কি দেশি মাছের বিদেশি প্রজাতি। ওকে, তারপর দেখবো 35 নাম্বার, নিচের কোনটি বিদেশি জাতের মাছ? সবগুলো দেখো, রুই দিছে, হ্যাঁ, কাতলা দিছে, মৃগেল দিছে, এগুলো তো দেশি, তাহলে বিদেশি একটাই ঘাস কার। ওকে, খুব ইজি। তারপর আমরা দেখবো 36 নাম্বার, নিয়মিত খাদ্য প্রদানে। দেখছো ওই কোশ্চেনটা কিন্তু দেখো চেঞ্জ করছে, যে পর্যাপ্ত খাদ্য দিলে কাতলা মাছ কতটুকু হতে পারে বছরে। এখানে বলছে কি নিয়মিত খাদ্য প্রদানে কাতলা মাছ বছরে কত কেজি হতে পারে? সেম অ্যাজ 2 থেকে 3 কেজি। আমাদের প্রশ্নটা দেখো ঘুরিয়ে দিতে পারে, এই জন্য আমি ঘুরিয়ে প্রশ্নটা দিয়েছি যাতে তোমরা পারো। ওকে, এরপর আমরা দেখব রুই ও মৃগেল মাছ বছরে কয় কেজি হয়? রুই ও মৃগেল মাছ বছরে 1 কেজি হয়ে থাকে। বছরে শুধুমাত্র কাতলা কি হয় 2 থেকে 3 কেজি হয়, আর বাকিগুলো হবে কি রুই আর মৃগেল হবে 1 কেজি। আচ্ছা, বিদেশি কার্প মাছ, ঠিক আছে, দেখো সেম এখানে দিছে রুই দেশি মাছ, কাতলা দেশি মাছ, মৃগেল দেশি মাছ, তেলাপিয়া দিছে। দেখছো তেলাপিয়া, এখানে প্রশ্নে দেখো তেলাপিয়া দিছে, তেলাপিয়াই শুধু বিদেশি মাছ, আর বাকি সবগুলো অপশনে দেশি দিছে। তার মানে আমরা দেশিটা জানলে কি বিদেশিটা অটোমেটিক পারবো। এরপরে আমরা চলে যাব 39 নাম্বার, নিচের কোনটির কারণে মৃত মাছের মুখ হাঁ করা থাকে? অক্সিজেনের অভাব। এটাকে বলবো কি খাওয়া। ঠিক আছে, এটা নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি। এরপর আমরা দেখব 40, কখন পুকুরে অক্সিজেন কমে যায়? পুকুরে টাইমটা বলেছে অক্সিজেন কমে যায় শুধুমাত্র সকালের দিকে। একটু কি হয় অক্সিজেন পুকুরে, শুধুমাত্র পুকুরে, এটা কিন্তু অন্যান্য না হ্যাচারি বা অন্যান্য জলাশয়ে না। আচ্ছা, এরপরে 41 দেখব, পুকুরে পানির ওপর বাঁশ পিটানোর কারণ কি? বাঁশ পিটানোর কারণ হচ্ছে যদি অক্সিজেন কমে যায়, অক্সিজেনের সরবরাহটা যদি বাড়ানো যায়, এই জন্য বাঁশ পিটানো। অথবা আমার ওই যে চিত্রটা তোমরা দেখছো না, চিত্রটা অথবা হররা করতে হবে। বাঁশ দিয়ে যদি না হয়, এরকম পিঙ্ক কালারের, মানে পিঙ্ক কালার তো না, মানে নীল কালারের দড়ি না, এই দড়ি দিয়ে এটার সাথে কি করতে হবে, হচ্ছে যে তোমার হররা টানতে হবে। ওকে, এই দুইটা হচ্ছে তোমার বাঁশ পিটানো অথবা হররা। এইটা তোমার পরীক্ষার প্রশ্নে কিন্তু ঘুরিয়ে দিতে পারে, এখানে সেম কোশ্চেন দিতে পারে যে হররার জায়গায় তোমাকে কেটে এখানে বললো হররার কারণ কি। হ্যাঁ, সেম তোমার কি হবে অক্সিজেন সরবরাহ বাড়ানো। এরপর আমরা দেখব কি 42 নাম্বার দিয়েছে, অতিরিক্ত সবুজ শ্যাওলা উৎপাদন জৈবিকভাবে নিয়ন্ত্রণ করা যায় বড় কিছু সিলভার কার্প চাষ। এরপর 43 নাম্বার, পুকুরের শ্যাওলা দূরীকরণে কোন মাছ উপযোগী? কারণ যেহেতু পুকুরের নিচু স্তরে সিলভার কার্প থাকে, তাহলে সেটা বেশি উপযোগী। আমরা চলে যাব 44 নাম্বার। আমরা এখন একটা ম্যাথ সলভ করব। পুকুরে পানির লাল স্তর দমনে 3 শতক পুকুরে কত গ্রাম তুঁতে ইউজ করতে হবে? লাল স্তর মানে আয়রনটা দমন করতে হবে। তা 3 শতকের জন্য আমার কত করতে হবে? আমরা 1 শতকের জন্য জানি 12 থেকে 15 গ্রাম, কিন্তু তোমরা এটা কেজি উল্লেখ করো না। আমরা অন্যান্য পুকুর গোলা ক্ষেত্রে আমরা চুন কেজিটা ইউজ করি, কেজি এককটা লিখি। হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম কেজি। আমরা যখন 3য় অধ্যায়ে যাব, 4র্থ অধ্যায়ে আমরা তখন কি করি, বেগুনের হচ্ছে যে কত কেজি বেগুনের হচ্ছে গোবর ইউজ করতে হয়, অন্যান্য যা আছে সার ইউজ করতে হয়, কেজি ইউজ করি। তো আমাদের অভ্যাস হয়ে যায়, ম্যাক্সিমাম স্টুডেন্টের আমি দেখেছি অভ্যাসটা থাকে, তারা এখানেও কেজি দিয়ে দেয়। কেজি দিলে সুন্দর করে ম্যাথে কিন্তু সুন্দর করে একটা গোল্লা তোমাকে দিয়ে দিবে। সো আমরা কেজি দিব না, এটা মাথায় রাখতে হবে গ্রাম। তাহলে 12 থেকে
15 গ্রাম হবে কত কিসে বলো তো 1 শতকে। তাহলে 3 শতকে আমরা কি করব সেটাকে গুণ দিব, তোমাদের সুবিধার্থে আমি ম্যাথটা সলভ করে দিচ্ছি। তাহলে আমরা জানি এম শর্টকাটে করে দিচ্ছি, হ্যাঁ 1 শতকের জন্য তুতে প্রয়োজন, লাল স্তরের জন্য এটা তুতে প্রয়োজন 12 থেকে 15 গ্রাম। তাহলে আমার এখানে বলে দিছে কোশ্চেনে 3 শতক, 3 শতকের জন্য আমার যা হবে 12 থেকে 15 ইন্টু 3, হ্যাঁ এটা সেকেন্ড ব্র্যাকেট দিবা তুমি সুন্দর করে। ওকে, তাহলে এটা গুণ দাও, গুণ দিলে কত হয় আমি তোমাদের সামনে গুণ দিচ্ছি, হ্যাঁ 12 যদি 3 দিয়ে গুণ দাও 12 ইন্টু 3, এই যে এখানে 36, ঠিক আছে 36, তারপর 15 সাথে গুণ দাও 15 3, একদম এটা দেখো 45, তাহলে এখানে 45 কি হবে এককটা যেটা হবে সেটা কাইন্ডলি একটু গ্রামে লিখবা, কেজি লিখলে কিন্তু একদম সুন্দর করে কাটা দিয়ে দিবে। তাহলে আমরা একটু চলে যাই যে 36 থেকে কত এখানে 45 অলরেডি আমাদের 3 নম্বর অপশনে আছে, দেখেছো খুব ইজি। এটা কিন্তু তোমার এমসিকিউতে যদি না আসে এটা সিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে যাব পুকুরের পানি ঘোলা করার জন্য কি প্রয়োজন। দেখো পুকুরের পানি ঘোলা করার জন্য, ঘোলা দূর করার জন্য মূলত কি করতে হবে, তোমার চুন ইউজ করতে হবে, অথবা এর যে বিকল্প আছে ফিটকিরিটা ইউজ করতে হবে। ওকে, আমাদের কিন্তু পরীক্ষায় ম্যাক্সিমাম অপশনে এটার একটা বিকল্প আসে চুন, চুন যদি না থাকে অপশনে তখন তোমার ফিটকিরি দিবে। তুতে কিসের জন্য ইউজ করা হয় আমরা বাকিগুলো জেনে নিই। তুতে ইউজ করা হয় লাল স্তর, পুকুরে লাল স্তর দূর করার জন্য তুতে ইউজ করতে হয় স্তর। ওকে, আর রোটেনন ইউজ করতে হয় পুকুরের রাক্ষসে মাছগুলো দমন করার জন্য, রাক্ষসে মাছ বা অচাষযোগ্য মাছ, রাক্ষসে মাছ। সেম ডিপটারেক্স, এটা সেম, এটা রাক্ষসে মাছের জন্য ইউজ করতে হয়। পরীক্ষায় চুন থাকে, বাট এখানে দেখো কোশ্চেনটাতে একটু কোশ্চেনটাকে ঘুরিয়ে দিয়েছে, ফিটকিরিটা অনেকে জানবে না, অনেকে কি করবে এই ডিপটারেক্সটা ইউজ করে ফেলবে, বাট ফিটকিরি হচ্ছে ঘোলাটা দূর করতে সাহায্য করে। এরপর আমরা চলে যাব 46 নম্বর প্রশ্নে। 46 নম্বর প্রশ্নে কি বলেছে যে পারিবারিক কৃষি খামারের ক্ষেত্রে জমির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে, কৃষি খামারের ক্ষেত্রে কৃষকদের জীবনযাত্রার মান কি করে বৃদ্ধি করে, আয় বৃদ্ধিতে সাহায্য করে। পারিবারিক কৃষি খামার অবশ্যই তোমার কি করে, আগে তো পরিবারের সমস্যার সমাধান করে, এমনকি জাতীয়ভাবে আয় বৃদ্ধিতে সহযোগিতা করে, কৃষকের যে জীবনযাত্রা সেটার মানও কি বৃদ্ধি পাবে, উর্বরতাও কি বৃদ্ধি পাবে, সবই পজিটিভ কথাই কিন্তু এখানে বলেছে। তার মানে কৃষি খামারের এটা কিন্তু হয়। ওকে, তাহলে আমরা উত্তর কিন্তু 4টাই হবে, এটা উত্তর কি হবে 1 2 ও 3। আচ্ছা, 47 নম্বর প্রশ্নটা একটু দেখি। চাষযোগ্য দেশি মাছের জন্য উপযোগী মাছ, ওই যে একই কথা, রুই, কাতলা, মৃগেল, কালবাউস, এই 4টা ছাড়া সবগুলো বিদেশি, এই 4টা হচ্ছে দেশি। আমরা দেখবো একটু মিলাবো, রুই আর কাতলা দেশি, এটা হবে। সরপুঁটি আর বোয়াল এগুলো কি বলতো বিদেশি। আর মৃগেল আর কালবাউস, যেটা কালবাউস বা কালীবাউস যেটা বলা হয় না কেন, এটাও দেশি। তার মানে 1 আর 3 নাম্বার। এরপর আমরা চলে যাব 48-এ। 48 আমরা প্রশ্নে দেখব কি বলেছে। 48 নম্বর প্রশ্নে বলেছে পুকুরের মাছ খাবি খাওয়ার কারণ, খাবি খাওয়ার কারণ কি, অক্সিজেনের অভাব, তাই না? আমরা একটু পড়ি, সূর্যের আলোর অভাব, হ্যাঁ সূর্যের আলোর অভাবের কারণে কিন্তু সালেক সংশ্লেষণ হয় না, যার কারণে কি হয় না বলতো, তোমার খাদ্য তৈরি হয় না, অক্সিজেনও হয় না। ওকে, মেঘের গর্জন, হ্যাঁ মেঘের গর্জনের কারণে এখানে হতে পারে খাবি খায়, জলজ উদ্ভিদের সালেক সংশ্লেষণ না হওয়া। এই যে আমার প্রথম ব্যাখ্যাটাকেই কি করছে এখানে 3 নম্বর পয়েন্টে দিছে, তাহলে 1 2 ও 3 নাম্বার। এরপরে আমরা চলে যাব 49 নাম্বার। 49 নাম্বারে বলছে পানির উপর লাল স্তর পড়লে, যখন পানির উপর পুকুরে পানির উপর আয়রনটা হয়ে যাবে, প্রাকৃতিক খাদ্য উৎপাদন কমে যাবে, হ্যাঁ এটা সঠিক। তারপর বলছে অক্সিজেনের ঘাটতি হবে, অবশ্যই প্রাকৃতিক খাদ্য উৎপাদন না হলে অক্সিজেন হবে না, এটাই পুকুরের পানি ঘোলা হয়ে যাবে না, মূলত এটা কি হবে প্রাকৃতিক খাদ্য উৎপাদন কমে যাবে। ওকে, তারপরে আমরা একটু দেখব অনুচ্ছেদটি পড়ে পরবর্তী 2টি প্রশ্নের উত্তর দিব। একটা রাজক উত্তরা মডেল কলেজে চলে এসেছে, আমরা একটু দেখি। কবির সাহেব তার পুকুরে কিছুদিন মাছ ভেসে উঠেছে, ওকে খাবি খাচ্ছে, তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সমস্যার সমাধান করলেন। ওকে, খাবি খাচ্ছে, উদ্দীপক উপযুক্ত উদ্দীপকে উল্লেখিত মাছ খাবি খাওয়ার কারণটা কি। সেম একটা কোশ্চেনকে, এই একটা টপিককে কতটা ভাবে ঘুরিয়ে দিয়েছে দেখো, পানিতে অক্সিজেনের অভাব, দ্যাটস ইট।
আমরা লাস্ট কোশ্চেনে চলে যাব। এই টাইপের সর্বশেষ প্রশ্ন যে কি বলেছে যে কবির সাহেব কিভাবে সমস্যার সমাধান করলেন। পানিতে সাঁতার কেটে, সাঁতার কেন কাটবে, এত বড় পুকুরে এক একলা সাঁতার কেটে কি করবে বলো তো? অক্সিজেন টানবে নাকি কি করবে বলো? তোমরা কিন্তু এটা বলতে পারো যে সাঁতার কেটে, আমরা তো শিখেছি হররা টেনে, তাই না? সম্পূরক খাদ্য সরবরাহ করলে তোমার কোনোভাবে অক্সিজেনের এই প্রভাবটা দূর হবে না, অক্সিজেনের সমস্যাটা দূর হবে না। হ্যাঁ, সাঁতার কাটলে কিন্তু পানিগুলো কি একটু নাড়াচাড়া খাবে, তোমরা এটা বলতে পারো। আমরা কিন্তু ওই যে বললাম দড়ি দিয়ে এটার সাথে এটা একটা, আর আরেকটা হচ্ছে হররা। এরপরেও যদি বিকল্প কিছু থাকে, যদি সাঁতার কাটলে কি মানে পুকুরের পানি যেভাবে একটু নাড়াচাড়া দেওয়া যায়, বাঁশ পিটিয়ে বা ওলটপালট করে বা পুকুরের পানিতে সাঁতার কেটে অনেকে মানুষ মিলে, তাহলে এই প্রবলেমটা সলভ করা যায়। তাহলে উত্তর হবে 1 ও 2 নাম্বার। তো আশা করি আমার এই টাইপের 51টি প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী টাইপ ভিত্তিক এমসিকিউ নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।